টার্গেট হটস্পট শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। ভোটের সব রকম খবর আর ভোটের আপডেট পেতে নজর রাখুন শুধু ট্রাইব টিভি বাংলায়। সঙ্গে আমার নাম শান্তনু। টার্গেট হটস্পট ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা পর্বের পর পর্ব, এপিসোডের পর এপিসোড নিয়ে আসছি। ৪২টি লোকসভা নির্বাচনের আসন পশ্চিমবঙ্গে আপনারা জানেন, এবং আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের সামনে আপনারা কি বলছেন, কি বলবেন, কি ভাবছেন, ভোট দেওয়ার আগে কি ভেবে ভোট দেবেন, সবটাই আপনাদের সামনে আপনাদের কথাই তুলে ধরতে আমার সহকর্মী, আমাদের প্রতিনিধি আপনাদের সামনে যাচ্ছেন, আপনাদের কাছে যাচ্ছেন, আপনাদের কাছে পৌঁছচ্ছেন, এবং আপনাদের কথাই তুলে ধরছি আপনাদের সামনে। টার্গেট হটস্পটে আমাদের আজকের লোকেশন অর্থাৎ আজকের ডেস্টিনেশন এমন একটি লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্র কিন্তু প্রেস্টিজ ফাইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রেস্টিজ ফাইট, ঘুরিয়ে বললে অধিকারী গড়, সেই লোকসভা কেন্দ্র কিন্তু আজ আমাদের টার্গেট হটস্পটের লোকেশন, অর্থাৎ যেখানে আমার সহকর্মী এবং আমাদের প্রতিনিধি আপনাদের সঙ্গে কথা বলতে গেছে। আমাদের টার্গেট হটস্পটের আজকের লোকেশন কাঁথি লোকসভা কেন্দ্র। সেখানকার মানুষজন কি বলছেন দেখুন। এই মুহূর্তে আমরা রয়েছি কাঁথি লোকসভা কেন্দ্রে। 2009 সাল থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে এই কেন্দ্রে জিতে আসছেন শিশির অধিকারী। তৃণমূলের টিকিটে জয়ের হ্যাট্রিক হয়েছে তার, কিন্তু এখন শিশির অধিকারীর সঙ্গে তৃণমূলের আর কোনো সম্পর্ক নেই। এখন অধিকারী পরিবার মোদির পরিবারের একটা অংশ। আর এবার শিশির পুত্র সৌমেন্দুকে কাঁথি লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে। এবারে কাঁথির মানুষ কি চাইছেন, কোন কোন বিষয় মাথায় রেখে ভোট দেবেন তারা, চলুন শুনে নিই তাদের মুখ থেকে। কিরকম হাওয়া এখানে? হাওয়া বর্তমানে এখন তো কেন্দ্র সরকারের ভোট, এখন উপরে মোদিজি ছাড়া আর কি আছে, রাজ্যে মোদিকেই লক্ষ্য করে, সার্বিক উন্নয়নের দিকে লক্ষ্য করে মোদিকেই বেশিরভাগ লোক চাইছে। এখন দেখুন রাস্তাঘাটটা ভালো করে হয়েছে, পৌরসভার কাজ যথেষ্ট হয়েছে, জল টল ব্যাপার অনেক কিছু হয়েছে, ব্যবসা বাণিজ্যের জন্য স্টল টলগুলো হয়েছে, সুপার মার্কেটে ভালো কাজ হয়েছে। আমরা এখন ভারতবর্ষে বাস করি, ভারতবর্ষে বাঁচতে গেলে দেশকে বাঁচাবে যে রাজনৈতিক দল, যে প্রধানমন্ত্রী, তাকে লক্ষ্য করে মানুষ ভোট দিবে। দীঘাও ডেভেলপ হয়েছে, কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, হয়নি না, তৃণমূল আমলেও ডেভেলপ, দীঘাতে ভালো ডেভেলপ হয়েছে। একটা কথা বলুন, অধিকারী গড় বলে এই গোটা মেদিনীপুরকে বলা হয়, অধিকারী গড়ের কি সেই হাওয়া রয়েছে এখনো? আছে, অবশ্যই আছে। মানে আমরা যেটা দূর জানি যে অধিকারী ফ্যামিলি একটা নাম আছে সারা পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষের জুড়ে নাম আছে। মানুষ কাকে ভোট দেবে সে তো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নামই আছে ওদের। তৃণমূল যাকে প্রার্থী করেছে উত্তম বারিক, সে কীরকম প্রার্থী হিসাবে? লোক হিসাবে ভালো, ব্যক্তি হিসাবে ভালো, খারাপ না। কদিন পর তো ভোট, এবার কাঁথিতে ভোটের হাওয়া কীরকম? ভোটের হাওয়া দিদির প্রার্থী জিতবে এখানে, দিদির হাওয়া এখানে ভালো আছে, দিদি খুব ভালো কাজ করেছে, দীঘার সমস্ত ব্যক্তিরা আপনার দিদিকেই ভোট দেবে। অধিকারীদের যে হাওয়া ছিল, শুভেন্দু অধিকারীর পরিবারের যে হাওয়া এই গোটা মেদিনীপুরে ছিল, সেই হাওয়া কি এখনো রয়েছে? কাঁথিতে তার প্রভাব পড়বে? কাঁথির দিকে হয়তো পড়তে পারে, কিন্তু আমাদের দীঘা এদিকে হ্যাঁ, আমাদের এইদিকে সাইডটা আমাদের দিদিকেই ভোট দেবে, কারণ দিদি দীঘার জন্য অনেক কিছু করেছেন, অনেক উন্নতি করেছেন, মন্দির করেছেন, একটা দীঘায় ভালো ভালো টুরিস্টের স্পট করে দিয়েছেন, পর্যটকরা ঘুরতে এলে এদিক ওদিক আমরা নিয়ে টোটোতে গাড়িতে ঘোরাতে পারি, 2 পয়সা ইনকাম করতে পারি। কোন কোন বিষয় এবার মাথায় রেখে ভোট দেওয়া হবে? দীঘার উন্নতির জন্য দেখে, ওইগুলো কাজবাজ হচ্ছে ওইগুলো দেখে সব। আমাদের এদিকে দিদির প্রার্থী যে দাঁড়িয়েছেন উত্তম বারিক, আমাদের এখানকার, উনি গরিব দুঃখের লোকের পাশে থাকেন সব সময়, যে কোনো কিছু প্রবলেম হলে উনি আগে ছুটে আসেন। সৌমেন্দু অধিকারী তো দেখতে পাওয়া যায় না। মেদিনীপুরে কাঁথিতে এবার হাওয়া কি বলছে মানুষ, আপনারা কি চাইছেন? আমরা দিদিকে চাই। এখানে এবার কি আবার অধিকারীদের পরিবারের কেউ জিততে পারবে, নাকি আবার জোড়াফুলি ফুট? আবার জোড়াফুলি উঠবে। আমরা তৃণমূলকে ভোট দেবো, দিদি যেন জিতে, দিদি যেন থাকে, আমরা রেশন টেশন সব কিছু পাচ্ছি। ওই যে 26,000 চাকরি খেয়েছে, ওই চাকরি টাকায় একটু ই করে দেউ তো দেবো, সকলকে তো লাগানে
যে আমরা 3,000 5,000 করে দেবো, ওকে দেও তো দেখবো, একদম মুছে দেবো শুভেন্দুকে। শুভেন্দুর কাছে কোনো আমানগিরি নেই। বাচ্চার পড়াশোনা সব কিছু দিদি, সাইকেল এটা ওটা সব কিছু দিচ্ছে, আমাদের সুবিধা দিদিকে মোটামুটি চাই। এবার কি আপনারা অধিকারীদের জবাব দিতে পারবেন? হ্যাঁ পারবো, দিদি আমাদের থাকবে, দিদি জিতবে। 2009 থেকে এখানে শিশির অধিকারী তিনি সাংসদ ছিলেন, তার পারফরমেন্সে আপনারা কতটা খুশি? এবার তো তার ছেলে এখানে প্রার্থী হয়েছে। ওনাকে তো আমি দেখিনি, ওনাকে তো আমি ভোট দিইনি কোনো দিন। আমি তো দিদিকে ভোট দিচ্ছি। আমি একটা কথা কি বলছি, আমি দিদিকে ভোট দিচ্ছি, আমি দিদিকে জানি, আর তো আমি কিছু জানিনি। দিদি আমাকে দিচ্ছে রেশন ফ্রি, চাওয়াল ফ্রি, গম ফ্রি, সব ফ্রি, সব কিছু দিদি করছে আমাদের। লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, মেয়ের সঙ্গে ফ্রি মাসে 1,000 টাকা দিচ্ছে। দিদি ভালো রাস্তাঘাট করছে, দিদি মন্দির মসজিদ করছে, দিদি সব তো দিদি করছে। তো দিদিকে আমি ভালো পাবো না। আমরা এখন রয়েছি নিউ দীঘায়। নিউ দীঘা রামনগর বিধানসভার মধ্যে পড়ছে, আর এই রামনগর বিধানসভা 2021-এ তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে। কাঁথি লোকসভার মধ্যে যে 3টি বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে 2021-এ, তার মধ্যে রামনগর একটি। আমরা দেখতে পাচ্ছি একদম সমুদ্রের ধারে যারা শঙ্খ ব্যবসায়ী, তাদের দোকান, তারা পসরা সাজিয়ে বসেছেন। এবার লোকসভা নির্বাচনে তারা কি চাইছেন, তারা কোন কোন বিষয় মাথায় রেখে ভোট দেবেন, সরাসরি তাদের সঙ্গে কথা বলবো, জানবো এবার কাঁথির মানুষ কোন কোন বিষয় মাথায় রেখে ভোট দেবে। আমরা তৃণমূল সরকারের ভোট দেব, কারণ তৃণমূল সরকার আমাদের উপকৃত করেছে এবং অনেক কিছু আমরা ওনাদের থেকে অনেক সাহায্য বা ব্যবসা বাণিজ্য দিকে সব দিক দিয়ে আমরা উপকৃত হয়েছি। মমতাদি যতদিন থেকে আছে ততদিন থেকে ভালোই উন্নতমান চলছে, এখন অবধি চলছে। 2009 থেকে এই কেন্দ্রে শিশির অধিকারী টানা জিতে আসছেন। এবার তার ছেলে প্রার্থী, বিজেপির প্রার্থী হয়েছেন সৌমেন্দু অধিকারী। কি মনে হচ্ছে এবার এখানে অধিকারীদের হাওয়া রয়েছে? না, ওনার হাওয়া আমরা দীঘার বুকে আমরা দেখতে পাইনি, বা আমরা ওনার কোনো, উনি এখন অবধি আসেননি দীঘায়। না, হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে না কেন, কারণ এখানে মমতাদি যতটুকু উন্নয়ন করে দিয়েছেন, বা আমাদের দোকানদার, ব্যবসায়ী, টোটোওয়ালা, ভ্যানওয়ালা যত টাকা উপকার হয়েছে তাতে পাবেন না, সৌমেন্দু অধিকারী পাবেন। অনেকেই বলছেন যে কাঁথি আর তমলুক এই দুটো কেন্দ্র তো শুভেন্দু অধিকারী হাসতে হাসতে বের করে দেবেন। না, ওটা ভুল, ওটা ওনার ভুল ধারণা, ওনার ভুল ধারণা। উনি যেটা ভাবছেন ওটা ভুল ধারণা বলছেন। পরিবর্তন হলেই ভালো, মানে একজনকে তো রাখা মানে দুর্নীতি তো অবশ্যই হচ্ছে। দীঘাতে মোটামুটি এখন বিজেপি সংখ্যা কম, বেশিরভাগ তৃণমূলই মানে ভোট পাচ্ছে। দিদি ঘর করে দিয়েছে না, এই দোকানপাট করে দিয়েছে, এখানে উন্নয়ন করে দিয়েছে, দিদি তো চাইছে সবাই। মানে আমাদের দীঘাতে অধিকারী পরিবারের কোনো হাওয়া নেই। আমরা টিএমসি আমার সব কিছু করেছে, অর্থাৎ আমরা টিএমসিকেই ভোট দেবো। যেরকম আমরা দোকান টোকান নিয়েছি, তখন চেয়ারম্যান ছিল আমাদের, তখন বহু ধ্যানস্থা করেছে এবং আমাদের কাছ থেকে পয়সাটা এসে নিয়েছে। পয়সাটা এসে নেওয়ার পরে যে পয়সা নিয়েছে আমাদের কাগজ পাচ্ছি না, সে পয়সা কম পয়সা কাগজ পেয়েছি, তখন চেয়ারম্যান ছিলেন উনি। ওই কারণে আমরা গরিবরা, আমরা অর্থাৎ আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের যদি এইভাবে হয় তাহলে আমরা কেন ওনাকে দেখব? আমরা যে যার কাছে পাইছি তাকে দেবো। এবারের নির্বাচনী লড়াইয়ে বিজেপির অন্যতম বড় অস্ত্র রাম মন্দির। গেরুয়া শিবিরের দাবি যে রাম মন্দিরকে দেখেই নাকি হিন্দুরা তাদের ভোট দেবে। তাহলে দীঘার এই জগন্নাথ ধাম কি কাঁথি লোকসভা কেন্দ্রে ভোটের ইস্যু হতে চলেছে? কি বলছেন সাধারণ মানুষ, তারা কতটা খুশি এই জগন্নাথ ধামকে নিয়ে? রাজ্যের শাসক দল ইভিএমে কতটা ফায়দা তুলতে পারবে? চলুন সরাসরি শুনবো সাধারণ মানুষের মুখ থেকেই। দীঘায় তো উন্নয়ন হয়েছে অবশ্যই, ঠিক আছে, ওই হিসাবে দিদি তো অনেক কাজ করেছে। আমরা গর্বিত, তো পুরী থেকে এখানে লোকজন আসবে, সমুদ্র দেখবে এবং জগন্নাথের দর্শন করবে, ওই জন্য পর্যটকও বাড়বে। পর্যটক খুব বাড়বে। আর ট্রেন আবার নতুন চালু হয়ে গেছে, আর ইন্ডিয়ার সব জায়গা থেকে লোক আসছে, আগের থেকে অনেক বেড়ে গেছে। সবাই আসছে, গর্বিত হবো না? সবাই দেখছি আমাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে। ভোটের ইস্যু দীঘার উন্নয়ন আর গ্রামাঞ্চলে কিছু টুকটাক কাজ বাকি আছে, সেগুলো যদি হয়ে যায়, দিদিকে চাইছে তো
এখনও দিদিকে চাইছি। ভোটের প্রভাব পড়বে না, তাছাড়া এখানে আমাদের টিএমসিই আছে। হ্যাঁ, এখানে বিজেপি আসতে পারেনি। টুরিস্টের সংখ্যা বেড়েছে, টুরিস্টের সংখ্যা অনেকটা বেড়েছে। তারপরে সামনে তো জগন্নাথ মন্দির আছে, এইখানে এই তো দেখা যাচ্ছে তৈরি হচ্ছে। আরও লোকজন এমনিতে যা আসা যাওয়া করছে, তাহলে তৈরি হয়ে গেলে আরও তাহলে কত লোক আসতে পারে। আমি ব্যবসায়ী একজন, আমি এখানকার অধিবাসী। ভোটের হাওয়া দীঘার উপর বলি, আমি দীর্ঘদিন ধরে এখানকার পরিবেশ দেখছি যে আগেকার দীঘা বর্তমান দীঘা সম্পূর্ণ পার্থক্য। আগেকার দীঘায় লোকজন থাকতো না, এখন দীঘা যেভাবে ডেভেলপ হয়েছে, লোকজন পর্যটকে যেভাবে আনাগোনা চলছে এবং আরও উন্নয়ন হচ্ছে। নতুন করে দীঘায় যেটা জগন্নাথ মন্দিরটা, দীঘায় একটা নতুনত্ব ওটা আসবে, ওটা হলে পরে আরও পর্যটক বাড়বে, দীঘার আরও ডেভেলপ হবে। আর এখানকার প্রচুর কর্মসংস্থান, বেকার ছেলেরা প্রত্যেকে কিছু না কিছু করে খায়, কর্মসংস্থান হয়েছে এই ডেভেলপের জন্য। বর্তমান আমার দেখা যেটা শাসক দল যেভাবে উন্নয়ন দীঘার উপর করেছেন ওনারা, এবং করতে চলেছেন, আরও বহু প্রজেক্ট আছে এখানে, যেমন তাজপুর বন্দরটা আছে, দীঘা ওয়াটারপুল যেটা আছে, হ্যাঁ, মন্দিরটা তো উদ্বোধন সদ্যই হবে, সামনে রথে উদ্বোধন হবে। পর্যটক আরও ধরানো যাবে না দীঘার উপর। হ্যাঁ, এখানকার প্রত্যেকটা ব্যবসায়ীর এবং দীঘা এলাকাবাসী সবারই উন্নয়ন হবে। এখানে যেহেতু শাসক দল এখানে অনেক উন্নয়ন করেছে, সবাই চাইবে শাসক দলের পক্ষে কিছু হোক। অধিকারী পরিবার যতই যাহা করুক আগে করেছিল, বর্তমান তো নেই এখন। অধিকারী পরিবার একটা অন্য রাজনৈতিক দলে বর্তমানে গেছেন ওনারা। হ্যাঁ, কিন্তু দীঘার যে উন্নয়ন, সে উন্নয়নের পক্ষে ভোট। টার্গেট হটস্পটে সময় হয়ে গেছে ছোট একটা বিরতি নেওয়ার। বিরতির পর টার্গেট হটস্পটের পরবর্তী অংশ, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বলবো বুঝতে পারছি না, আমার কোনো কিছুই ওর ভালো লাগছে না। কি রান্নাও নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। কেমন লাগলো? শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। 2019 থেকে 2024 5 বছর কিন্তু খুব একটা বড় সময়। একজন এমপি অর্থাৎ সিটিং এমপি, যিনি সেই এলাকার সাংসদ, 5 বছরে কিন্তু তার দেওয়া প্রতিশ্রুতি, মানুষকে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তার কিন্তু কাজ করার কথা। এখন প্রশ্ন হচ্ছে, যদি কাজ না হয় এই দায়ভার কার? রাজ্যের প্রকল্প, কেন্দ্রের প্রকল্প যদি সেখানকার মানুষজন না পান, 7টি বিধানসভা নিয়ে একটি লোকসভা, খুব বড় অঞ্চল, এই দায়িত্ব কে নেবেন? অর্থাৎ সেখানকার মানুষজন, অর্থাৎ আপনারা যে কথা বললেন, কাঁথি লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মানুষজন যে কথা বললেন, না হওয়া কাজ, হওয়া কাজ, প্রকল্প, যে প্রকল্প আপনারা পাননি, বঞ্চনা, অভিযোগ, সব কিছুই যা যা আপনারা বলেছেন, আমাদের প্রতিনিধিকে বলেছেন, এর দায়ভার কে নেবে? পাশাপাশি 2024-এ আপনারা কি ভাবছেন সেখানকার রাজ্যের, অর্থাৎ এই রাজ্যে এবং কেন্দ্রের যে সমস্ত প্রকল্প আছে, সে সমস্ত প্রকল্পের সুবিধা কি সবাই পাচ্ছেন? না পেলে এই দায়িত্ব কে নেবে? আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন প্রার্থীদের সঙ্গে, অর্থাৎ কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী উত্তম বারিক তৃণমূল কংগ্রেসের এবং শুভেন্দু অধিকারীর ভাই বিজেপি কথা বলেছিলেন, এবং তারা কি ভাবছেন এই 2024-এর ভোট নিয়ে। কারণ 2024-এ কিন্তু শিশির অধিকারীর প্রার্থী হননি, তার ছেলে হয়েছে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী হয়েছেন। কি ভাবছেন শিশির অধিকারী ভাই, অর্থাৎ শিশির অধিকারীর ছেলে সৌমেন্দু অধিকারী এবং উত্তম বারিক প্রার্থী, আপনাদের সামনে। কাঁথি লোকসভা কেন্দ্রে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজি উত্তম বারিক।
এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তার কাছেই যাব। উত্তমদা, মেদিনীপুরকে অধিকারী গড় বলা হয়, সেখানে এবারে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাজি ধরেছে, কেন মানুষ আপনাকে ভোট দেবে? দেখুন, বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলা হয়, মেদিনীপুর জেলা নিশ্চিত বাংলার বাইরে নয়। অধিকারী গড় বলে কোনো কথা, কোনো বিষয়বস্তু নেই। 2020 সালের 19শে ডিসেম্বর ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দু অধিকারী যোগ দেওয়ার পর এই কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে জনসভা করতে গিয়ে দাঁড়িয়ে বলেছিলেন কোলাঘাট থেকে ঝাড়গ্রাম পর্যন্ত 35টি আসনে আমরা 35-0 করে দেব। সেদিনও মেদিনীপুর জেলার মানুষ রায় দিয়েছিলেন, দিদিরকে তৃতীয়বারের সরকার গড়ার সহযোগিতা করেছিলেন। কত বিধায়ক নির্বাচিত হয়েছেন এই 30টাতে নিশ্চিতভাবে আপনারা জানেন। তাই মানুষের হৃদয়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় না, এখানে কারোর কোনো গড় নেই, সারা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। আমার লড়াই ব্যক্তির বিরুদ্ধে নয়, আমার লড়াই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। এই পরিবারকে তো দিদি 2011 সাল থেকে 20 সাল পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার 223টি গ্রাম পঞ্চায়েত, 25টি পঞ্চায়েত সমিতি, 5টি পৌরসভা টোটাল ক্ষমতা দিয়ে রেখেছিলেন। তারা এই যে 10 বছর ধরে ক্ষমতা ভোগ করে জেলার জন্য কি উন্নয়ন করেছে? মাঝখানে একটা পঞ্চায়েত নির্বাচন গেছে, দুর্গাপুজো গেছে, ছুটি গেছে, তার বাইরে যে কদিন অফিসিয়াল কাজ করার সুযোগ পেয়েছি, তাতে 223টি গ্রাম পঞ্চায়েতে 3200 গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। কেন কাঁথিতে মহিলা কলেজ নেই? কেন কাঁথিতে আইন কলেজ নেই? কেন কাঁথিতে মেডিকেল কলেজ নেই? আমাদের যেটা ডিমান্ড রয়েছে, নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা, তিনি কাঁথির জন্যে প্রথম কাঁথির মানুষের জন্যে মহিলা কলেজ ভিত্তি স্থাপন করবেন এবং উৎসর্গিত করবেন। কাঁথি লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী, তার বাবার আসনে এবার সৌমেন্দুকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। আর সৌমেন্দুবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌমেন্দুবাবু, প্রথমে ট্রাইব টিভিতে আপনাকে স্বাগত। এখানে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নকে সামনে রেখে লড়ছে, আপনি মানুষের কাছে গিয়ে কি বলছেন? না, কোনো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন নেই, তার কোনো প্রশ্নও নেই। তার একটি ভাঙা রেকর্ড আছে, লক্ষ্মী ভাণ্ডার, আর যা সমস্ত জায়গায় সমস্ত স্টেজে তারা বাজান। আমরা অন্নপূর্ণা যোজনাতে মায়েদেরকে আরও সশক্তিকরণ করব। আমরা প্রতিশ্রুতি দিয়েছি বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা এখানে লাগু হবে, এবং আমরা মোদিজির উন্নয়নের ভিত্তিতে 175টা উন্নয়ন প্রকল্প, জনমুখী প্রকল্প সারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিকশিত ভারত গড়ছে, আগামী দিনে ভারতকে আরও এগিয়ে নিয়ে যাবে। তারই এজেন্ডার উপর আমরা সংকল্পপত্রের উপর নির্বাচন লড়ছি। মেদিনীপুরে অধিকারী পরিবারের একটা হাওয়া রয়েছে, এটা অধিকারী গড় বলা হয়। এবারেও কি এই কেন্দ্রে অধিকারী গড়ের হাওয়ায়, অধিকারী পরিবারের হাওয়ায় ভোট হবে, নাকি মোদি ম্যাজিকের ওপর ভরসা করছেন? দেখুন, পারিবারিক বিষয় নয় এখানে, তাহলেও এটা আমি অস্বীকার করতে পারি না। শিশির অধিকারী তিনি একজন দীর্ঘদিনের এখানে রাজনীতিবিদ, তার একটা বিরাট মাপের একটা হিমালয়ান একটা উপস্থিতি এই কেন্দ্রের এই এলাকায়, পূর্ব মেদিনীপুর জেলায় তার রয়েছে। আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনিও আমার দাদা, তারা আমার পরিবার, তারা আমার বাবা, তারা আমার দাদা, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমরা এক ভারতীয় জনতা পার্টির বৃহৎ পরিবার, রাজনৈতিক পরিবার, সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেই ভিত্তিতে আমরা নির্বাচনটা লড়ছি এবং এই নির্বাচনে আমরা অবশ্যই সফল হব। শুভেন্দু অধিকারী কিভাবে নির্বাচনের সময় ভোট মেশিনারিকে কাজে লাগায় সেটা আপনি নিশ্চিতভাবে জানেন। এবারে সেই ফর্মুলাতে কি আপনি ভোট করাতে পারবেন কাঁথিতে? তিনি কি ফর্মুলায় ভোট করান আমাদেরকে দিয়ে করাতেন আমরা জানি। আমরা তার থেকে অনেক উন্নত মানের ফর্মুলা ব্যবহার করব, যেভাবে বিধানসভায় করেছি, যেভাবে পঞ্চায়েতে করেছি, সেভাবে লোকসভায়ও করব। 200% কনফিডেন্ট যে তৃণমূল কংগ্রেসই জিতবে। এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করছে, প্রচুর পর্যটক সেখানে আসবে, এবং দীঘার মানুষ বলছে যে এই জগন্নাথ ধাম হয়ে গেলে এখানকার অর্থনীতি নাকি ঘুরে যাবে। এটা তৃণমূল কংগ্রেস, রাজ্য শাসক দল, এটা কোনোভাবে ডিভিডেন্ড পেতে পারে বলে মনে হয়? না, আমি এই প্রশ্নের অপ্রাসঙ্গিক অবান্তর কথাবার্তার উত্তর দিতে চাই না। যারা এগুলা বলছে তাদের জন্য আমার শুভকামনা রইল। রাম মন্দির গোটা ভারতবর্ষের 100 কোটির বেশি হিন্দুর কাছে অবশ্যই একটা বিরাট বৃহৎ ফ্যাক্টর। বিজেপি বলছে যে রাম মন্দির দেখে নাকি হিন্দুরা ভোট দেবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম তৈরি করছেন, এটা আপনাদের কতটা ডিভিডেন্ড দেবে? রাম মন্দির তৈরি করছেন ভারতীয় জনতা পার্টি ভোটের জন্য,
আর মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ টেম্পল তৈরি করছেন বাঙালির জন্য। দুটোর মধ্যে পার্থক্য আছে। জগন্নাথ ধাম রাজনীতির উদ্দেশ্যে তৈরি হয়নি, জগন্নাথ ধাম নির্বাচনের উদ্দেশ্যে তৈরি হয়নি। যদি নির্বাচনের উদ্দেশ্যে তৈরি হতো তাহলে দিদিমণি হয়তো লোকসভার আগেই সেটা উদ্বোধন করে দিতেন। যেভাবে অসম্পূর্ণ মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করলো ভারতীয় জনতা পার্টি, তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব নেতৃত্ব নেই বলে তারা ভগবান শ্রীরামচন্দ্রকে সামনে রেখে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য রাজনীতি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টানের বিভাজনের রাজনীতি করেন না। কিন্তু 7টি বিধানসভা জিতে আমরা এই লোকসভা জিততে চলেছি, এটুকু আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি। আমি ডে 1 অর্থাৎ 2রা মার্চ প্রার্থীপদ ঘোষণার সাথে বলেছিলাম, এটা প্রমাণিত হবে 4 তারিখ। আমি এখন রয়েছি শান্তিকুঞ্জের সামনে। এই বাড়ি থেকেই এতদিন মেদিনীপুরে অধিকারী রাজ চালিয়েছেন শিশির অধিকারী। এখন ব্যাটন শুভেন্দু অধিকারীর হাতে। এবার কাঁথি লোকসভা কেন্দ্রে শিশির পুত্র সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু রাজনৈতিক মহল মনে করছে সৌমেন্দু নয়, তৃণমূল কংগ্রেসের লড়াই এখানে শুভেন্দুর বিরুদ্ধে। কাঁথি লোকসভা কেন্দ্রে অধিকারীরা নিজেদের অধিকার রক্ষা করতে পারবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুলি আবার ফুটবে? তার উত্তর মিলবে 4 জুন। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি বাংলা, কাঁথি। অধিকারী গড় কাঁথি লোকসভা কেন্দ্র। কিন্তু ইন্টারেস্টিং, এইবার প্রথমবার 2024 লোকসভা নির্বাচনে কাঁথিতে কিন্তু অধিকারী গড়ে শুভেন্দু অধিকারীর ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ তার দলে তৃণমূল যে ক্যান্ডিডেট আছে উত্তম বারিক, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ অধিকারী পরিবারের কোনো রকম সহযোগিতা ছাড়া। বলা যায় অধিকারী পরিবার মমতা ব্যানার্জিকে ছাড়া এবং মমতা ব্যানার্জি অধিকারী পরিবারকে ছাড়া কে শেষ হাসি হাসবে সেদিকে কিন্তু আমরা সবাই তাকিয়ে থাকবো। একটু ফ্ল্যাশব্যাকে যদি যাই, 2019-এ কী হয়েছিল আপনাদের সামনে রাখবো। শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর বাবা, বর্ষিয়ান সাংসদ তৃণমূলের, এই মুহূর্তে তৃণমূলের সাংসদ কিন্তু অন পেপার, কাগজে কলমে তিনি পেয়েছিলেন 7,11,872 ভোট। দেবাশিস সামন্ত বিজেপি প্রার্থী 2019 6,204 ভোট পেয়েছিলেন। পরিতোষ পট্টনায়ক 76,185 ভোট পেয়েছিলেন এবং কংগ্রেসের দীপক কুমার দাস 16,851 ভোট পেয়েছিলেন। গতবারের পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরলাম। জোট হয়নি আগেরবার। 2019-এ কিন্তু কংগ্রেস সিপিএম পৃথকভাবে লড়েছিল। শিশির অধিকারী 2009 থেকে 2019 পর্যন্ত সেখানকার মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ সাংসদ। 1,11,668 ভোটে শিশির অধিকারী কিন্তু জিতেছিলেন 2019-এ। যে 7টি বিধানসভা নিয়ে একটি লোকসভা আপনারা জানেন, সেখানকে চণ্ডীপুর, পটাশপুর, যেখানকার এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধায়ক হচ্ছেন উত্তম বারিক, যাকে এবার প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে লোকসভা নির্বাচনে। রামনগর, অখিলগিরি রাজ্যের মন্ত্রী সেখানকার এমএলএ। এছাড়া কাঁথি উত্তর বিজেপির দখলে, কাঁথি দক্ষিণ বিজেপির দখলে, ভগবানপুর বিজেপির দখলে এবং খেজুরি বিজেপির দখলে। একদম হাড্ডাহাড্ডি লড়াই বলতে যা বোঝায় তাই। অর্থাৎ 7টি বিধানসভার মধ্যে 4টি বিজেপির দখলে, 3টি তৃণমূলের দখলে। তাও একটি মন্ত্রী অর্থাৎ রাজ্য সরকারের মন্ত্রী কিন্তু সেখানকার, এবং পটাশপুরের এমএলএ উত্তম বারিক কিন্তু এবার ক্যান্ডিডেট হয়েছে। 2024 থেকে লড়ছে দেখুন উত্তম বারিক তৃণমূল কংগ্রেসের, তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন সৌমেন্দু অধিকারী বিজেপির, শুভেন্দু অধিকারীর ভাই, এবং কংগ্রেস এবং জোট প্রার্থী হয়েছেন উর্বশী ভট্টাচার্য। এক কথায় বলা যায় প্রেস্টিজ ফাইট শুভেন্দু অধিকারী পরিবারের প্রেস্টিজ ফাইট। কাঁথিতে কিন্তু জমজমাট লড়াই। টার্গেট হটস্পটে সময় হয়ে গেছে ছোট একটা বিরতি নেওয়ার। বিরতির পর টার্গেট হটস্পটের পরবর্তী অংশ। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। হ্যাঁ রে অনি, এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে? কিছু তো বুঝতে পারছি না। বাবা তুমি কিছু জানো? টান টান টান, প্রেজেন্টিং মাই ডিয়ার দেওর রুদ্র দ্য শেফ। কাকাই বানিয়েছে? ইয়েস মাম্মা, তোমার কাকাই রান্না করতে শিখে গেছে। হ্যাঁ রে, এত টেস্টি রান্না শিখলি কবে? শুধু টেস্টি নয়, হেলদিও। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। এইবার 2024-এর ভোট
রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে, কারণ জোট হয়েছে কংগ্রেস এবং সিপিএমের কিন্তু জোট হয়েছে। এইবার বামের ভোট যদি বামই পায়, বামের ভোট যদি রামে না যায়, সেক্ষেত্রে এর লাভ কে তুলবে? তৃণমূল কংগ্রেস তুলবে নাকি বিজেপি তুলবে? খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব লক্ষণীয় বিষয় হবে এটা। কি বলছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক? তার বিশ্লেষণে কাঁথি লোকসভা কেন্দ্রের এক্স্যাক্টলি যা ইকুয়েশন কি হতে পারে আপনাদের সামনে দেখুন। একটা হচ্ছে ফ্লোটিং ভোটার থাকে, একটা নির্ধারক ভোটার থাকে, আরেকটা হচ্ছে পার্টির কমিটেড ভোটার থাকে। এই তিন ধরনের ভোটারের উপস্থিতি কিন্তু এই কাঁথি লোকসভা কেন্দ্রে আমরা দেখতে পাই। একদিকে যেমন সমুদ্র উপকূলব্যাপী, বঙ্গোপসাগর সমুদ্র উপকূলব্যাপী, পেশাগত ক্ষেত্রে মৎস্যজীবী, কাজু চাষের ক্ষেত্রভূমি, ভেরি অঞ্চল, আবার অন্যভাবে বলা যায় কৃষিক্ষেত্র, এবং একইভাবে স্বল্প পরিসরে হলেও কুটির শিল্পের প্রাবল্য, পর্যটনের প্রাবল্য, এই অনেকগুলোকে মিশে গিয়ে পেশার দিক থেকেই বলা যায় পেশাগত মানুষ তার পেশার নিরিখে ভোটদানের ক্ষেত্রগুলোকে তৈরি করে। অর্থাৎ সে দেখে কোন প্রতিনিধিকে পাঠালে তার পেশার স্বার্থের অনুকূলের বাতাবরণ তৈরি হবে। অধিকারী পরিবার কাঁথিতে আমাদের যেন পূর্বের সেই জমিদারি স্টাইলকেই বহন করে। সময় বদলেছে, শাসকের ধরন বদলেছে, প্রজাতান্ত্রিক শাসক সেখানে দাঁড়িয়েও কাঁথি বারবারই প্রমাণ করেছে যেন মিশে থাকা আধা সামন্ততান্ত্রিক জমিদারি মানসিকতাকে তারা যেন রক্ষণশীলতার মতো ভালোবাসে। ভূমিপুত্রের কথা এখানে বারবার উঠে আসে। একই সঙ্গে শাসক তৃণমূল বারবার একথাই বলে কাঁথির ক্ষেত্রে, অর্থাৎ পুরো মেদিনীপুর জেলার ক্ষেত্রে যে উন্নয়নের বাতাবরণ, তাতে রাজ্য সরকারের ভূমিকা সবচেয়ে বেশি। অর্থাৎ একটা পরিবারতন্ত্রের বিরুদ্ধে যেমন প্রচার তৃণমূলের তরফ থেকে সংগঠিত করা হয়েছে, তেমন উল্টো দিকে আবার এই কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে যিনিই দাঁড়াবেন, সেক্ষেত্রে বলা যায় শাসক তৃণমূলের বিভিন্ন ড্রব্যাকসগুলোকে তিনি তুলে ধরবেন। সেটাই স্বাভাবিক বিরোধী রাজনীতির, এবং সেটাকে অবলম্বন করেই প্রধান বিরোধী শক্তি বিজেপি এই আসনটিকে তাদের দিকে নিয়ে আসতে চেষ্টা করবেন। কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী দীর্ঘদিন ধরে এই লোকসভা আসনটিকে লালন পালন করেছেন। সব মিলিয়ে এই মিশ্রিত যে সমর্থক, তাদের মধ্য দিয়ে কাঁথি একটি বিশিষ্ট আকর্ষণীয় লোকসভা কেন্দ্র হিসাবে উঠে আসতে চলেছে, নির্দ্বিধায় তা বলা যায়। আপনারা দেখলেন যে কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার মানুষজন অর্থাৎ আপনারাই কি বলেছেন, এবং কোন কোন প্রকল্পের কথা, কোন কোন অসুবিধের কথা, রাস্তার কথা, না হওয়া কাজের কথা, প্রতিশ্রুতি না রাখার কথা আপনারা বলেছেন। পাশাপাশি কি কি চাইছেন, অর্থাৎ নতুন যিনি সাংসদ হবেন তার কাছ থেকে কী কী এক্সপেকটেশন আপনাদের, সেটিও আপনারা বলেছেন। আপনারা শুনেছেন রাজনৈতিক বিশ্লেষক আমাদের যিনি আছেন, তার বিশ্লেষণে কি হতে পারে কাঁথির ফলাফল। পাশাপাশি প্রার্থীরাই বা কী বলছেন, উত্তম বারিক কি বলছেন, সৌমেন্দু অধিকারী বা কী বলছেন, সেটিও কিন্তু আপনারা জানলেন। এক কথায় বলা যায় কাঁথিতে কিন্তু এবার খুব জোর লড়াই হতে যাচ্ছে, খুব জোর লড়াই হতে যাচ্ছে, এবং বিশেষ করে যেখানে বাম এবং কংগ্রেস জোট করেছে, অর্থাৎ ভোট ভাগ হবে না, বামের ভোট বামেই থাকছে, সেক্ষেত্রে রাম অর্থাৎ বিজেপি নাকি তৃণমূল কংগ্রেস, কে ডিভিডেন্ড তুলতে যাচ্ছে। অধিকারীগড়ে মমতা ব্যানার্জি ছাড়া জিততে পারবে সৌমেন্দু অধিকারী, উল্টো দিকে পাশাপাশি উত্তম বারিক তিনি কি জিততে পারবেন? অধিকারগড়ে কিন্তু প্রথমবার মমতা ব্যানার্জি একা লড়ছেন, অর্থাৎ অধিকারী পরিবারকে পাশে পাচ্ছেন না। খুব ইন্টারেস্টিং হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে যাচ্ছে কাঁথি লোকসভা কেন্দ্রে। এইভাবে কিন্তু টার্গেট হটস্পট আমরা ইন্ডিভিজুয়াল আসনে কি হতে যাচ্ছে সেই চিত্র, সেই পিকচার আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সেখানকার মানুষজন কি বলছেন আমরা আপনাদের সামনে তুলে ধরবো পর্ব ওয়াইজ, এপিসোড ওয়াইজ। হটস্পট, টার্গেট হটস্পট চলতে থাকবে, আর অন্যান্য সব অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। বাংলার আপন।